রাস পূর্ণিমা সম্পর্কে কিছু অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শান্তিপুরের রাস। শান্তিপুরের রাসই বাংলার সর্বাধিক জনপ্রিয় রাস। বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ রাসলীলা করতে রাজি হলেন, তখন তিনি শর্ত দিয়েছিলেন রাসমঞ্চে একমাত্র পুরুষ হিসাবে তিনিই থাকবেন। শর্ত মেনে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষ রাসমঞ্চে ছিলেন না। দেবাদিদেব মহাদেব ভাবলেন, কি এমন আছে রাসলীলায় যে কোনো পুরুষকে তা দর্শন করতে দেবেন না শ্রীকৃষ্ণ। তিনি ঠিক করলেন তিনি রাসলীলা দর্শন করতে যাবেন। সেই মতো মহাদেব নারীর ছদ্মবেশে রাসমঞ্চে প্রবেশ করলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বুঝতে পারেন দ্বিতীয় পুরুষের আগমন ঘটেছে। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ রাসমঞ্চ ত্যাগ করেন। এই ঘটনায় মহাদেব ক্ষুণ্ণ হয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন তিনি কলিযুগে আচাণ্ডাল ভক্তকে রাসলীলা দর্শন করাবেন। এরপর কলিযুগে মহাবিষ্ণুর অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হলেন কমলাক্ষ মিশ্র। মহাবিষ্ণু অর্থাৎ মহাদেব এবং বিষ্ণুর মিলিত রূপে তিনি শান্তিপুর অদ্বৈত আচার্য রূপে প্রকট হন। তিনি সর্বপ্রথম রাস উৎসবের সূচনা করেন। সেই রাস উৎসব জনসাধারণের উৎসবে পরিণত হয়, আর সমস্ত ভক্ত এই উৎসব দর্শন করতে পারেন। শান্তিপুর থেকে নবদ্বীপেও রাস উৎসবের সূচনা হয়। নবদ্বীপের তন্ত্র সাধনার আধিক্য ছিল, তাই সেখানে রাস উৎসবে শক্তি ও আরাধনা হতো। নবদ্বীপ থেকে আস্তে আস্তে শান্তিপুরেও রাস শাক্ত ও বৈষ্ণবের মিলন উৎসবে পরিণত হয়েছে। প্রথমে শান্তিপুরে রাস উৎসব 2 দিন ছিল, প্রথম রাস এবং দ্বিতীয় রাস বা মাঝের রাস। শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কুল বিগ্রহ রাধারমণ অর্থাৎ পুরীর দোল গোবিন্দ তৎকালীন সময়ে মন্দিরে একাই পূজিত হতেন। রাধারানী ছিল না। তখন মাঝে মাঝেই শ্রীকৃষ্ণের বিগ্রহ হারিয়ে যেত বা অদৃশ্য হতো। কাত্যায়নী মায়ের আরাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণের বিগ্রহ ফিরিয়ে আনা হতো, কিন্তু একটা স্থায়ী সমাধানের বড় প্রয়োজন ছিল। তখন শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির সদস্যরা ভাবলেন রাধারানীকে আনলে হয়তো কৃষ্ণের সংসারে মন বসবে, তিনি আর মন্দির ছেড়ে কোথাও যাবেন না। রাধারানীর মূর্তি গড়িয়ে রাস উৎসবের সময় প্রতিষ্ঠা করা হয়। সেই বছর দ্বিতীয় রাসের পরের দিন শান্তিপুর বড় গোস্বামী বাড়ির সদস্যরা রাধা এবং কৃষ্ণের মূর্তিযুগলকে নগরবাসীকে দর্শন করার জন্য এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন। শান্তিপুরের অন্যান্য বাড়ির বিগ্রহ সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, ঠিক যেন রাধাকৃষ্ণ হচ্ছেন বর বউ আর বাকি সবাই বরযাত্রী। এমনভাবেই ভাঙা রাসের সূচনা হয়। তারপর থেকে প্রতি বছর ভাঙা রাসের আয়োজন করা হয়। রাসভঙ্গ হলো রাস উৎসবের শেষ, তাই একে ভাঙা রাস বলা হয়। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে সাধারণ মানুষের মধ্যে ভাঙা রাস দেখার আগ্রহ বাড়তে থাকে। কৃষ্ণচন্দ্র রাসের সময় নবদ্বীপ থেকে শান্তিপুর আসার জলপথ এবং স্থলপথের কর অসম্ভব বাড়িয়ে দেন। সাধারণ মানুষের পক্ষে এই করের ভার বহন করা সম্ভব ছিল না, ফলে শান্তিপুরে ভাঙা রাসের ভিড় কমতে থাকে। অন্যদিকে নবদ্বীপে ভিড় বাড়তে থাকে। এবার থেকে বিগ্রহের সঙ্গে বেরাবেন রাই রাজা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চ ত্যাগ করেছিলেন, তখন স্বয়ং রাধারানী রাজা সেজেছিলেন। রাজবেশেই তিনি রাসলীলা সম্পূর্ণ করেছিলেন। সেই ঘটনার প্রতীক হিসাবে কুমারী মেয়েকে রাজা সাজিয়ে বিগ্রহের সামনে সিংহাসনে বসিয়ে ভাঙা রাসের শোভাযাত্রা শুরু হয়। এই অভিনব জিনিস দেখতে ফের শান্তিপুরে ভাঙা রাসে ভিড় জমতে শুরু করে। আজও রায় রাজার সেই ঐতিহ্য চলে আসছে। নবদ্বীপের শাক্ত রাস। রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। নবদ্বীপের রাস অনন্য। চৈতন্য জন্মভূমি নবদ্বীপের রাস বৈষ্ণব দর্শনে রাসের পুরোপুরি উল্টোপুরন। কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব এই রাস। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হল মূর্তির বিশাল অতিকার আকার। নানা রূপে শক্তির আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত এক উৎসব, যদিও নবদ্বীপের রাস মূলত শাক্ত ভাবধারা আশ্রিত। আবহমান কাল থেকে এখানকার ধর্ম সংস্কৃতিতে তন্ত্রের প্রাধান্য পরিলক্ষিত হয়।
কালী এখানকার অন্যতম আরাধ্যা দেবী। কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা ভুললে চলে না, তিনি মা কালীর রূপ দিয়েছিলেন। স্বভাবতই নবদ্বীপের রাসে তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন দেখা যায়। পূর্ণিমার রাতে বিশুদ্ধ তন্ত্রমতে শক্তিমূর্তির পুজোই হল নবদ্বীপের রাস। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে আনুমানিক 1728 থেকে 82 সময়কালের মধ্যে নদিয়ায় রাসের বারবারন্ত শুরু হয়েছিল। রাজা হওয়ার পর থেকে 1750 সাল পর্যন্ত কৃষ্ণচন্দ্র নানান সমস্যায় জর্জরিত থাকেন। তারপর থেকেই তিনি মঠ মন্দির স্থাপন, মেলা উৎসবের সূচনা বা বহু জনকল্যাণমূলক কাজ শুরু করেছিলেন। 1753 থেকে 56 মধ্যে তিনি জগদ্ধাত্রী পুজো 12 দলের সূচনা করেন। কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত। নদিয়ার অগ্রদ্বীপ, কুশদ্বীপ ও উলা এই 4টি সমাজের সমাজপতি। শক্তি সাধনা প্রচারে তার ভূমিকা অস্বীকার করা যায় না। তিনি রাস পূর্ণিমার রাতে নবদ্বীপে শক্তিমূর্তি পুজোর প্রচলন করেন, উৎসাহিত করতে আরম্ভ করেন। রাজ অনুগ্রহেই বৈষ্ণবীয় রাসকে ছাপিয়ে যায় শাক্ত আরাধনা। কোচবিহারের মদনমোহনের রাসযাত্রা। কোচবিহারের মদনমোহনের রাসমেলা জগৎ বিখ্যাত। শোনা যায় ভৌতিক উপদ্রবে অতিষ্ঠ হয়ে কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ ভ্যাটাগুড়িতে চলে আসেন। রাজা নৃপেন্দ্রনারায়ণের সময়কালে আসাম থেকে এখানে এসেছিলেন বৈষ্ণব গুরু শঙ্করদেব। বৈষ্ণব ধর্ম প্রচার করতে এসেছিলেন তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করতে এসে তিনি বলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী বলে কিছু হয় না, আসলে একই অঙ্গে তার 2 রূপ। এই ভাবনা থেকেই তৈরি হয় কোচবিহারের মদনমোহন বিগ্রহ। 1812 সালে কোচবিহারের ভ্যাটাগুড়িতে প্রথম রাসমেলার আয়োজন করা হয়। সেই বছর রাস পূর্ণিমা তিথিতে কোচবিহারের মহারাজা হরেন্দ্রনারায়ণ ভ্যাটাগুড়িতে নবনির্মিত রাজপ্রাসাদে প্রবেশ করেন। সেই উপলক্ষেই রাসমেলার আসর বসে। তারপর 1890 সালে কোচবিহারের বৈরাগী দিঘির পাড়ে মদনমোহন মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়। আকৃতিতে মন্দিরটি 4 চালা। মদনমোহন আদপে কোচবিহারের মহারাজার গৃহদেবতা। রূপোর সিংহাসনে অষ্টধাতুর মদনমোহন বিরাজ করেন। 1812 সালে রাস পূর্ণিমার দিন মহারাজা হরেন্দ্রনারায়ণ সন্ধ্যাবেলায় মানসাই নদী পেরিয়ে নতুন রাজধানী ও রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং সেখানেই গৃহদেবতা মদনমোহনের রাসমেলা সূচনা করেন। সেই দিনই প্রথম রাসমেলা বসেছিল। পরে কোচবিহার রাজপ্রাসাদের এলাকায় মেলা স্থানান্তরিত হয়। কোচবিহারের মদনমোহন মন্দির মোট 5টি কক্ষ। প্রতিটি কক্ষে একটি করে দেবী বিগ্রহ রয়েছে। 1917 সাল নাগাদ প্যারেড গ্রাউন্ডে মেলা স্থানান্তরিত হয়। অধুনা যা রাসমেলার মাঠ নামেই পরিচিত। আয়তনে বড় হতে থাকে মেলা। 1928 সালে মেলায় প্রথম বৈদ্যুতিক আলোর ব্যবহার করা হয়। 2012 সালে কোচবিহারের রাসমেলার 200 বছর পূর্ণ হয়েছে। 1923 সালে কেবল 1 বছরের জন্যই মেলা বন্ধ ছিল। শহর জুড়ে কলেরা ছড়িয়ে পড়ায় মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রতি বছর মদনমোহন মন্দিরে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা হয়। তারপর রাসচক্র ঘোরানোর সুযোগ পান দর্শনার্থীরা। 1969 সাল পর্যন্ত কোচবিহারের মহারাজারা ওই রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেছেন। এখন কাজটি করেন জেলাশাসক। কোচবিহারের রাসচক্র যেমন ধর্মীয় সম্প্রীতির কথা বলে, বংশানুক্রমিকভাবে রাসচক্র তৈরির কাজে দায়িত্ব সামলাচ্ছেন কোচবিহার শহর লাগোয়া হরিণচওড়ার এক মুসলিম পরিবার। লক্ষ্মী পুজোর দিন এই চক্র গড়ার কাজ শুরু হয়। বাঁশ কেটে বাতা তৈরি করে শুকিয়ে কাগজের কারুকাজ পাট দিয়ে গড়া দেবদেবীর ছবি আটকানো হয়। 22 ফুট উঁচু কোচবিহারের রাসচক্র যেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। দাইহাটের শাক্তরাস। কৃষ্ণের সঙ্গে কালীর সঙ্গে কৃষ্ণ, শাক্তের সঙ্গে বৈষ্ণবের মেলবন্ধনের সাক্ষী গঙ্গাপাড়ের জনপদ দাইহাট। 1500 সালের পর থেকে নবীন ভাস্করের শহরে রাস উৎসবের সূচনা হয়। এই নবীন ভাস্করই বাংলার একাধিক জনপ্রিয় কালীমূর্তির নির্মাতা। ঐতিহাসিকরা বলেন, দাইহাট, নবদ্বীপ, শান্তিপুরের রাস উৎসবের এককালে মূর্তি পুজো হতো না। তান্ত্রিক সাধকরা কালী ঠাকুরের পট তৈরি করে পূর্ণিমার দিন শোভাযাত্রা করতেন। এলাকার বাসিন্দারা তাদের পটুয়া তান্ত্রিক
বলতেন। 1951 সালে দাইহাটের পট নিয়ে শেষ শোভাযাত্রা হয়। পাতাইহাটের কবিরাজ ও সাধক পূর্ণচন্দ্র আচার্য সেই শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন। দাইহাটের রাজযাত্রায় শাক্তদের পাশাপাশি বৈষ্ণবদের যোগদানও লক্ষণীয়। তবে এখনকার রাস উৎসবে কালী পুজোই বেশি হয়। শবশিব, বড়কালী, কায়েতকালী, গণেশ জননী, উগ্রচণ্ডী, কাত্যায়নী, আনন্দময়ী পুজোও চলে। দাইহাটবাসী রাজবংশী সম্প্রদায়ের উপাস্য শবশিবকে খুব জাগ্রত মনে করেন। রাজবংশী তন্ত্রসাধক ভগীরথ সিংহ শবশিব আরাধনার সূচনা করেন। চৈতন্যের পথ ধরে শাক্তদের সরিয়ে বৈষ্ণব ঘরানায় রাস দাইহাটের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। বর্তমানে বৈষ্ণব রাশি রমরমা। এই বছর রাস পূর্ণিমা পড়েছে 15ই নভেম্বর অর্থাৎ শুক্রবার। সকাল 5:15 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং চলবে 16ই নভেম্বর শনিবার ভোর 3:04 পর্যন্ত এই রাস পূর্ণিমা তিথি থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।